কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফাইনাল সিকিউ সাজেশন। তোমরা যারা অপেক্ষা করছিলে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টপ 10 সিকিউগুলো কখন আসবে, সো চলে আসলো। সো এই টপ 10 না, আজকে থাকবে হচ্ছে টপ 15। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 15 থেকে 16টা করে সিকিউ তোমাদেরকে টাইপ ওয়াইজ সাজিয়ে দিব। এই সিকিউগুলো করলে তোমার প্রস্তুতি 100% হয়ে যাবে। তোমাদের এবছর প্রশ্নগুলো যেহেতু একটু তুলনামূলক কঠিন আসছে, তাই সেভাবে করেই সাজিয়ে দিয়েছি যে তুমি অ্যাটলিস্ট এই সিকিউগুলো পড়বে। এখানে টপ 15 সিকিউ সাজেশনস, এটার মানে এই না যে এই 15টা থেকে হুবহু তোমার বোর্ডে পরীক্ষায় আসবে। হুবহু কখনো আসে না, জিনিসগুলো একটু সামান্য চেঞ্জ করে থাকতে পারে। তবে তুমি যদি এই 15 করে সিকিউগুলো পড়ে ফেলো, তাহলে তোমার যে টাইপ থেকে আসুক, যেভাবে আসুক, সবগুলো টাইপ তোমার জানা থাকবে। এতে তোমার প্রস্তুতিটা একটু গোছানো হবে, সহজ হবে। তুমি টেস্ট পেপার থেকে যে একদম 70-80টা সিকিউ দেখে হতাশ হয়ে যাচ্ছিলে, সেই হতাশটা হবে না। সো আমি সেভাবে সাজিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তোমরা সকলেই শুরুতে ভিডিওটি একটু শেয়ার করে দাও, এবং যারা ইউটিউব থেকে দেখছো লাইক করে দাও, একটু কমেন্ট করে জানাও যে এরপরে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এবং যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা কিন্তু প্রায় 200K এর কাছাকাছি চলে এসেছি। সো তোমরা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করে দাও যারা এখনো করোনি। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফাইনাল সাজেশনস। যে এই টাইপগুলো করলেই তোমার এই টাইপের মতো করেই তোমার পরীক্ষায় কমন পড়বে, হুবহু আসবে সেটা বলছি না, কিন্তু এই টাইপের মধ্যে থেকে আসবে। তো চলো আমরা তাহলে সেইগুলো শুরু করি। এভাবে পড়ার পাশাপাশি পড়াটা কতটুকু মনে থাকলো এটা যাচাই করার জন্য বা পর্যাপ্ত প্র্যাকটিস করার জন্য খুব সুন্দর একটা অ্যাপ হচ্ছে চর্চা। আমি তোমাকে দেখাই যে তুমি পড়তেছো, এই পড়ার পাশাপাশি এই অ্যাপটা তোমাকে কত বেশি হেল্প করতে পারে। মনে করো তোমার হচ্ছে তুমি ফিজিক্স পড়লা এবং তুমি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা পড়লা, সামনে তোমার পরীক্ষা। এখন তুমি মনে করো হচ্ছে ঢাকা বোর্ডের। সো তুমি এইখানে প্রশ্ন ব্যাংকে এসে তোমার বিষয় ভিত্তিকভাবে তুমি দেখো প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু প্রশ্ন ব্যাংক রেডি আছে। সো আমি পদার্থবিজ্ঞান প্রথম পথে চলে গেলাম। এই ভেক্টর চ্যাপ্টারটা পড়ার পরে যে এমসিকিউগুলো বা এই জিনিসগুলো তুমি পারছো কিনা সেটা যাচাই করা যাক। সেটা আসলে হচ্ছে এই এমসিকিউ এই অপশনে। দেখো প্রত্যেক বোর্ডের প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো। দেখো সো এখানে 25টা প্রশ্ন আছে। দেখো তুমি পরীক্ষাও দিতে পারো বা প্রশ্ন দেখতেও পারো। সো তুমি মনে করো যে পড়াশোনা করেছো, সো দেখি পারি কিনা, তুমি একটু প্র্যাকটিস করতে যাচ্ছ। সো এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে যে এত গ্রাম ভরের একটা বস্তু ভূমিতে পড়লো। সো তুমি মনে করো প্রশ্নটা পড়ে উত্তরটা দাগালা। তুমি এভাবে করে যে এই প্রশ্নটা পড়লা, উত্তর দাগালা, এবং দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে তুমি প্রত্যেকটা প্রশ্ন তুমি কিন্তু হাতের একদম খুব সহজেই ক্লিকে দাগিয়ে ফেলতে পারছো, এবং তুমি মনে করো করে দাগানো শেষ, সব তোমার করা শেষ, তুমি সাবমিট করে দিলা। এখন এগুলোর মধ্যে তোমার কয়টা প্রশ্ন হয়েছে, কয়টা হয়নি, সব কিছু তুমি কিন্তু দেখো একসাথে কিন্তু দেখতে পাচ্ছ। দেখো ভাগ্য খুবই খারাপ যে আমার একটা প্রশ্ন উত্তর হয়নি, তখন বুঝতে পারি না আরও পড়াশোনা করা দরকার। এবং তোমার এই রেজাল্টে তোমার লিডার বোর্ডে তোমার পজিশন কত সেটাও কিন্তু তুমি দেখে ফেলতে পারবা। শুধু এটাই না, তুমি কিন্তু দেখো এর পাশাপাশি তুমি যদি মনে করো যে আমি কি করতে চাই, যে আমি আমার ইচ্ছা মতো পরীক্ষা দিতে চাই, পরীক্ষা বানিয়ে আমি পরীক্ষা দিতে চাই, শুধু কি হচ্ছে তুমি একাডেমিকে না, এটা তোমার কিন্তু অ্যাডমিশনে আরও বেশি হেল্পফুল হবে। দেখুন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা একটু প্র্যাকটিস করতে চাও, দেখো তুমি কিন্তু তোমার নিজের ইচ্ছা মতো প্রশ্ন বানাতে পারবে। যে পদার্থবিজ্ঞান রসায়ন তো পরীক্ষা দিতেই হয়, পাশাপাশি হচ্ছে দেখো বাংলা বা তুমি মনে করো বাংলা আর হচ্ছে জীববিজ্ঞান তুমি দেখাবা, সিলেক্ট করে নিলা, পরীক্ষা শুরু করে দাও। সো এখন তুমি কিন্তু তোমার সুবিধা মতো কিন্তু এখান থেকে খুব সুন্দর করে দেখো পরীক্ষাগুলো খুব সুন্দর দিতে পারছো। হ্যাঁ, তুমি কিন্তু নিজের ইচ্ছা মতো যত খুশি এগুলো কিন্তু সব ফ্রিতেই তুমি দিতে পারছো। সো তুমি যদি এভাবে ফ্রিতে আসলে এই পরীক্ষাগুলো তুমি আসলে দিতে চাও, নিজের প্র্যাকটিসটা আরও বাড়াতে চাও, তাহলে কিন্তু হাতের কাছে কিন্তু এরকম সুন্দর একটা অ্যাপ থাকা কিন্তু খুবই আসলে হেল্পফুল। সো যারা আসলে এই অ্যাপটি আসলে ব্যবহার করে এই সুবিধাগুলো যারা নিতে চায় তারা কিন্তু এখনই ডাউনলোড করে ফেলতে পারো। দেখো যে হচ্ছে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে কিন্তু হচ্ছে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। সো তুমি এই প্রশ্ন ব্যাংক এবং এই নিজের ইচ্ছা মতো পরীক্ষা বানিয়ে তুমি প্রচুর প্র্যাকটিস করতে পারো এবং লিডার বোর্ডে তোমার পজিশনগুলো দেখতে পারো। তাছাড়াও কিন্তু তুমি কিন্তু প্রিমিয়াম ভার্সনে কিন্তু আরও অনেক সুযোগ সুবিধাও কিন্তু তুমি এখানে পাবে। সো যারা পর্যাপ্ত প্র্যাকটিস করতে চাও এই অ্যাপটি এখনই ডাউনলোড করে ফেলো। শুরুতেই আমরা আলোচনা করবো হচ্ছে একটু চ্যাপ্টার অ্যানালাইসিস দিয়ে, যে তুমি কোন চ্যাপ্টারগুলোর প্রস্তুতি নিতে পারো। তোমার যদি প্রস্তুতি আগে থেকেই ভালো থাকে তো অবশ্যই তোমার তো কোনো টেনশন নাই, তুমি সবগুলোই সমানভাবে রিভিশন দিয়ে ফেলো। কিন্তু যাদের প্রস্তুতি একটু অগোছালো আছে, যে আগে ঠিকভাবে পড়িনি, এখনই আসলে যতটুকু পড়বো বা কিছু পড়া আছে এটুকু তোমার সম্বল, তাদের জন্য আমি বলবো সহজ হবে তুমি যদি এই গুণগত রসায়ন চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ে ফেলো। কারণ এই গুণগত রসায়ন থেকে তোমার 2টা সিকিউ আসতেছেই, 2টা সিকিউ তোমার আসবে, 3টাও চলে আসতে পারে। সো 2টা সিকিউ তুমি পাচ্ছ। সো এই চ্যাপ্টার তুমি খুব ভালো মতো মনোযোগ দিয়ে ফেলো। এবং এদিকে রয়েছে তোমার কর্মমুখী রসায়ন। সো কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ থাকবে, 3টা সিকিউ কিন্তু হয়ে গেল। এখন আরও প্রয়োজন 2টা সিকিউ। এখন তুমি দেখো যে রাসায়নিক পরিবর্তনের চ্যাপ্টারটা তুমি ভালো পারো, নাকি মৌলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা তুমি ভালো পারো। যেটা ভালো পারো সেটা থেকেই তোমার আসলে 5টা সিকিউ টার্গেট করা বেটার হবে। অনেকে আছে যে কেপিকেসি বা পিএস এটা ভালো পারে। তো যারা এটা ভালো পারো তারা কিন্তু এই চ্যাপ্টারটা বাছাই করে নিতে পারো। তাহলে কিন্তু এই 3টা চ্যাপ্টার পড়লে তুমি আরামসে 5টা সিকিউ উত্তর করে ফেলতে পারবে। এখন অনেক সময় হতে পারে যে এই রাসায়নিক পরিবর্তন থেকে তোমার কেপিকেসির এমন ম্যাথ দিল যে তুমি পারলাই না, কেউই পারলো না, এমন দিল, হতেই পারে। তো তখন তোমাকে অবশ্যই ব্যাকআপ হিসেবে রাখতে হবে। কোনো চ্যাপ্টারই বাদ দিব তা না,
সব চ্যাপ্টারই আসলে পড়বো, তবে তুমি 3 চ্যাপ্টার খুব ভালো মতো করে ফেলো, একদম হাতে কলমে প্র্যাকটিস করে ফেলো, এবং অন্য একটা চ্যাপ্টার তুমি একটু ব্যাকআপ হিসেবে রাখো, যেন 1-2টা সিকিউ তুমি রাখো, যেন দেখো যদি ওদিক থেকে কোনোটা কঠিন চলে আসছে, অনেক কঠিন চলে আসছে, পারাই যাচ্ছে না, তাহলে তুমি এখান থেকে আরামসে দিয়ে ফেলবা। তোমার তো 8টা থেকে 8টা উত্তর করতে হবে না, 8টা থেকে 5টা উত্তর করো সঠিকভাবে, তাহলে তো হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে তুমি 3টে চ্যাপ্টার খুব ভালো মতো পড়ো, একদম যা আসে সব যেন পারো, তারপরেও যদি না আসে ব্যাকআপ তো আছেই। সো আমি সবগুলো চ্যাপ্টারই সমানভাবে বলে দিচ্ছি, তোমার যে কয়টা চ্যাপ্টার ভালো মতো পড়তে মন চায় তুমি পড়ো, সময় থাকলে সবগুলো ভালো মতো পড়ে ফেলো, তাহলে তোমার একদম 8টায় 8টা কমন পড়ছে, তুমি বাছাই করে লেখার সুযোগ অনেক বেশি থাকবে। তো আমরা শুরু করছি, দেখো প্রথম চ্যাপ্টার গুণগত রসায়ন। সো এই গুণগত রসায়ন চ্যাপ্টার চলো আমরা শুরু করি। এই গুণগত রসায়ন চ্যাপ্টারটার মধ্যে আমাদের আসলে সিকিউর টাইপ রয়েছে কয়টা, তুমি একটু খেয়াল করো। সিকিউর টাইপ রয়েছে আমাদের হচ্ছে এখানে বিশেষ করে সিকিউর টাইপ রয়েছে হচ্ছে 2টা। সিকিউর টাইপ তুমি কি সিকিউর টাইপ বুঝতে তাহলে তোমার প্রস্তুতি নিতে ইজি হবে। হ্যাঁ, সো সিকিউর টাইপ 1, তোমরা জানো যে সিকিউ টাইপ সাধারণ, যদি তোমার বোর্ডে প্রশ্ন কঠিন না হয়, একদম সাধারণ যেরকম বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো বিগত বছরগুলোতে হয়েছে সেরকম যদি হয়, খুব সহজ প্রশ্ন আসবে তোমার হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে, যে 4টি কোয়ান্টাম সংখ্যা লিখো, বা তোমাকে বলবে যে কোয়ান্টাম সংখ্যা এখান হতে তুমি অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। সো কোয়ান্টাম থেকে এই প্রশ্নটা আসে, এবং ঘ নম্বরে তুমি দেখবে যে কি প্রশ্ন আসে, যে হচ্ছে বলবে যে একটা ইলেকট্রন 4 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসলো, কি মানে এই বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ হবে, বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কি হবে। সো এরকম বর্ণালী টাইপের প্রশ্ন আসে, বা তোমাকে জিজ্ঞেস করবে যে বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, এভাবে জিজ্ঞেস করে। সো এটা হচ্ছে একটা টাইপের প্রশ্ন, আমি তোমাকে এরকম প্রশ্ন আমি বোর্ডে প্রশ্ন দিয়ে দিব, কিন্তু এর বাইরে এটা হচ্ছে একটা জিনিস, কিন্তু এই প্যাটার্নটাকে আরেকটু ঘুরে ফিরে নানানভাবে দিতে পারে এই টাইপের মধ্যে। সেটা হচ্ছে গিয়ে তোমাকে আরও সাথে দিতে পারে কি, যে আমাদের পরমাণুর মডেল তুলনা করতে বলতে পারে, রাদারফোর্ড বোর মডেলের তুলনা করো। সো তুমি একটু বাসা থেকে ভালো মতো শিখে যাও, মুখস্থ করে যাও সরাসরি বই থেকে, যেন তুমি পয়েন্টগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো। এমন না যে তোমার পরমাণু মডেলের তুলনা লিখলে নাম্বার তোমার কম দিবে বাংলা লিখলে, নো, তুমি যদি সুন্দরভাবে গুছিয়ে পয়েন্ট করে লেখো, ফুল নাম্বার 4 পাবা, 3 পাবা, কোনো সমস্যা নেই। সো পরমাণু মডেলটা পড়ে ফেলতে হবে এখান থেকে, এবং এই পরমাণু মডেলের পাশাপাশি তোমার আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে যে আমাদের ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি, আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পোলির বর্জন নীতি। সো ঠিক আছে, এই হচ্ছে আউফবাউ নীতি। সো আউফবাউ নীতি, হ্যাঁ, তারপর হচ্ছে হুন্ড, ঠিক আছে, আউফবাউ নীতি, তারপর হচ্ছে হুন্ডের নীতি, তারপরে আমাদের আরও কি আছে যে পলির বর্জন নীতি। হ্যাঁ, পলি লেখা রাখি আমরা, পলির বর্জন, বা বলি পাউলির বর্জন নীতি। সো পলির বর্জন নীতি। সো এই নীতিগুলো থেকে প্রশ্ন আসবে, ইলেকট্রন বিন্যাস থেকে, ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি থেকে প্রশ্ন আসবে। ইলেকট্রন বিন্যাসের নীতি সহজ কথায় বলতে পারি আমরা কি, যে ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি। সো ইলেকট্রন বিন্যাসের নীতি, পরমাণু মডেল। সো তুমি দেখবা ঘুরে ফিরে 1, 2, 3, 4 এই 4টা জিনিস থেকে তুমি গ ঘ 2টা জিনিস পেয়ে যাওয়া পরীক্ষায়, সহজ কথা, একটা টাইপ। এবং এরপরে থাকবে আমাদের হচ্ছে সিকিউ টাইপ 2, সেটা হচ্ছে আমাদের বিশেষ করে এখানে কি থাকবে, সেটা থাকবে হচ্ছে আমাদের দেখো যে দ্রাব্যতা। হ্যাঁ, সো দ্রাব্যতা, তারপরে থাকবে হচ্ছে কেএসপি, দ্রাব্যতা গুণফল, কেআইপি অধক্ষেপ পড়বে কিনা, এবং যে প্রশ্ন তোমাদের এবছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশিরভাগ বোর্ডে এটা দিবে যে দ্রাব্যতা এবং হচ্ছে এর প্রভাব, তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব। হ্যাঁ, তুমি দেখবা গ্রাফ দিয়ে প্রশ্ন আসছে, তাপমাত্রার প্রভাব, কারণ সবার এক্সপেকটেশন থাকে পরীক্ষায় আসবে দ্রাব্যতা গুণফল, পরীক্ষায় আসবে অধক্ষেপ পড়বে কিনা, সবাই এটা আশা করে বসে থাকবে, কিন্তু পরীক্ষায় দিয়ে দিবে কি, যে হচ্ছে এই দ্রাব্যতা দিয়ে ম্যাথ দিবে, দ্রাব্যতা নির্ণয় করতে বলবে, তোমাকে বলবে যে হচ্ছে তাপমাত্রার সাথে দ্রাব্যতার প্রভাব, তাপমাত্রা বাড়লে কি হবে, তাপমাত্রা কমলে কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হবে, চাপের প্রভাব কি হবে। তখন এরকম ব্যাখ্যা টাইপের প্রশ্ন যেটা আছে, গ্রাফ দিয়ে ব্যাখ্যা করতে হয় সেটা, এবং সেখানকার একটা ম্যাথ রয়েছে। তো তাপমাত্রার প্রভাব বা হচ্ছে কি চাপের প্রভাব, ঠিক আছে, এবং হচ্ছে এখানে দেখবে গ্রাফ থাকবে, গ্রাফ দিয়ে পরীক্ষায় তোমার প্রশ্নটা চলে আসবে, গ্রাফ। তো সেই প্রশ্নটার জন্য কোন আমরা সৃজনশীলটা পড়বো সব আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, এবং যারা ভিডিওটা শেয়ার করেনি অবশ্যই শেয়ার করে দাও, অন্যান্য বন্ধুদের কাজে লাগুক এবং সবার মাঝে ছড়িয়ে যাক। সো এই জিনিসটা তুমি বুঝে গেলে আমি তোমাকে দেখাবো তাহলে একটু পরে। এবং আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে সম আয়ন প্রভাব। এর সাথে কি আসবে, সম আয়ন প্রভাব। তার মানে তুমি খেয়াল করো, তুমি এমনভাবেই প্রস্তুতি নাও, তুমি তো জানো না কোন প্রশ্ন আসবে, তোমার প্রশ্ন নতুন দিক সমস্যা নেই, কিন্তু এগুলো যেন তোমার কমন পড়ে, যাচ্ছে সময় আমি পড়ে আসছি, সময় থেকে আসছে, অন্য বছর এভাবে আসছিল, আমাদের বছর এভাবে আসছে, আমি তাও পেরেছি। তো তোমার টার্গেট থাকবে এটাই, কারণ হুবহু সৃজনশীল তোমাকে নাও দিতে পারে। তো তুমি এটা আশা করবা না যে আমি যে হুবহু একদম কমন পাবো, হুবহু যেগুলো কমন পাবো ভালো, কিন্তু যেগুলো হুবহু কমন পাবা না, তুমি টপিক সম্পর্কে ধারণা রাখবো অবশ্যই, তুমি যেন যেভাবে আসুক তুমি পারো, এটাই তোমার কমন পাওয়া হবে। সো এবং সময়ায়ন প্রভাব, সো সব মিলে হচ্ছে এই হচ্ছে ব্যাপারটা। এবং আরেকটা জিনিস আসবে যেটা আমরা সবাই স্কিপ করি, সেটা হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণ। অনেকে বলেছে ভাই আয়ন শনাক্তকরণ সিলেবাসে নাই, এই বেটা
এটা প্র্যাকটিক্যালে আছে, আর প্র্যাকটিক্যালে জিনিসই পরীক্ষা সৃজনশীলে দিয়েছে, বিগত বছর প্রশ্নগুলোতেও ছিল না কিন্তু দিয়ে দিছে। সো তোমাকে পড়তেই হবে আয়ন শনাক্তকরণ। সো কোন আয়ন শনাক্তকরণগুলো পড়বে, সো আমি সামনে সেগুলো বলে দিব। সো এই হচ্ছে আমাদের সিকিউর টাইপ, এগুলো দিয়ে সিকিউ আসবে, এগুলো দিয়ে আলাদা সিকিউ, দুইটা সিকিউ তোমার আসবে। এখন এগুলোর জন্য কোন কোন সিকিউ আমার পড়লে মোটামুটি হয়ে যাবে, এখান থেকে আমি 6টা সিকিউ দিচ্ছি, এখান থেকে আমি তোমাকে 7-8টা সিকিউ দিচ্ছি, তো বা 6টা সিকিউ 7-8টাই হবে, তো 6টা এখানে 7-8টা সব মিলে তুমি দেখবে যে 13-14টা সিকিউ হয়ে যাচ্ছে। সো এই 13-14টা সিকিউ তুমি হাতে কলমে লিখে লিখে প্র্যাকটিস করবা। কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে যেগুলো বিগত বছরগুলোতে খুব বেশি আসেনি, সেগুলোই কিন্তু তোমাদের টার্গেট। সো নর্মালগুলো তো পারবোই, যেগুলো আসেনি কিন্তু এবার আসতে পারে তোমাদের তো এরকমই হচ্ছে যে একটু আনকমন জিনিসগুলো ম্যাক্সিমাম বোর্ডে দিচ্ছে, সো সেগুলো আমরা ভালো মতো দেখবো এখান থেকে। সো চলো আমরা দেখি কোন কোন সেই সিকিউ ঢাকা বোর্ড 23-এর সিকিউটা আমরা করবো। দেখো কি রয়েছে এখানে, হচ্ছে নর্মাল টাইপের প্রশ্নটা, একদম নর্মাল টাইপের প্রশ্নটা। সেটা কি জিজ্ঞেস করেছে যে এই দেখো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, বলেছিলাম কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটা, এবং বলেছিলাম যে ইলেকট্রন ধাপান্তরিত হয় তাহলে বর্ণালীর বর্ণ কিরূপ হবে। এখানে আরও কয়েকটা কথা আছে, তোমাকে পরীক্ষায় এখানে বর্ণ কিরূপ হবে এটা না বলে জিজ্ঞেস করতে পারে তরঙ্গ দৈর্ঘ্য কিরূপ হবে, আমি লিখে দিচ্ছি এখানে যে আর কি বলতে পারে। এখানে আরও জিজ্ঞেস করতে পারে যে ভাই তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, আমাদের জিজ্ঞেস করতে পারে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, জিজ্ঞেস করতে পারে কম্পাঙ্ক কত হবে। হ্যাঁ, সো এইটুকু তোমাকে নিজে পারতেই হবে। সো তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, কম্পাঙ্ক কত হবে, একই প্রশ্ন ল্যামডা বের করেই এই বর্ণ বলতে হয়, এটা বলতে হয়। বা বলতে পারে যে হচ্ছে কোন অঞ্চলের হবে, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর মধ্যে আসবে, সো ভালো মতো একটু খেয়াল করবা কোন অঞ্চলের হবে। তারপর তোমাকে জিজ্ঞেস করবে যেই অঞ্চলের, সেই অঞ্চলের ব্যবহার তোমাকে লিখতে বলবে। যে সাপোজ বললো এটা হচ্ছে অতিবেগুনি অঞ্চলের, তো সেই অঞ্চলের ব্যবহার লেখো, যেই অঞ্চল সেই অঞ্চলের ব্যবহার। তো তুমি কি করবা, দৃশ্যমান, তারপর হচ্ছে অতিবেগুনি এবং হচ্ছে অবলোহিত, এই অঞ্চলগুলোর ব্যবহার তুমি দেখবা বইয়ে পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে, মুখস্থ করে যাবা 4-5টা করে, কারণ তোমাকে এই অঙ্ক করার পরে ব্যবহার লিখতে হবে। তুমি যদি 2-3টা ব্যবহার না লিখতে পারো তখন তোমার কিন্তু মার্কসটা কমে আসবে, তুমি অর্ধেক নাম্বার পেয়ে যেতে পারো। সো তুমি একটু কষ্ট করে 3টা অঞ্চল পড়ো তাই হবে, বা 4-5টা যেগুলো আছে, প্রত্যেকটা আমাদের সিরিজ আছে লাইমেন বা আমার প্যাশন, তুমি ওগুলোর মধ্যে গিয়ে দেখবা যে বিভিন্ন অঞ্চলের পাওয়া যায়, অতিবেগুনি অঞ্চল, দৃশ্যমান অঞ্চল, অবলোহিত অঞ্চল, সেই প্রত্যেকটা অঞ্চলের তুমি ছোটো ছোটো করে 2-3টা করে ব্যবহার দেখে রাখো, মনে থাকবে, সহজ। সো তোমার পরীক্ষায় এই অঙ্কটা আসতে পারে কীভাবে, তরঙ্গ দৈর্ঘ্য আসতে পারে, কম্পাঙ্ক আসতে পারে, শক্তি আসতে পারে, বলতে পারে যে এখানকার শক্তি কত, শক্তি বললে E=CH/λ। সো ল্যামডা বের করলে এটা বের করতে পারবা, এটা বের করতে পারবা, কোনো অঞ্চল বের করতে পারবা, এবং ব্যবহারটাও দেখে রাখবা। সো গেল, আমি একটা প্রশ্নের মধ্যে সব কিছু তোমাকে বলে দিলাম, এই প্রশ্নটা মাস্ট আমরা করবো। এরপরে আমরা আসি হচ্ছে দেখো পরমাণু মডেল, বলছিলাম পরমাণু মডেল আসতে পারে, যে বলছে পরমাণু মডেলটি কী করো, বর্ণনা করো, পরমাণু মডেলটি বর্ণনা করো। এবং দেখো এখানে ঘ নম্বরের প্রশ্ন কি বলেছে, বর্ণালীর, যে বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে। হ্যাঁ, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। সো এই অঙ্কটা একটু দেখে রাখবে, এটা এই টাইপটা কমন কয়েকবার এসেছে, তাই আমরা ময়মনসিংহ বোর্ড 23 প্র্যাকটিস করবো। সেম একইভাবে তুমি হচ্ছে রাজশাহী বোর্ড 23 প্র্যাকটিস করবা। দেখো আসছে কি প্রশ্ন দিয়েছে এখানে, তুমি খেয়াল করো, যে বলেছে যে বিয়ের সবগুলো রেখা দৃশ্যমান হবে কিনা, দৃশ্যমান হবে কিনা বা দেখা যাবে কিনা সেটা তো আমরা জানি, ল্যামডা বের করে করতে হয়। কিন্তু এখানে দেখো যে প্রশ্ন তোমাদের কমন পড়বে না, সেটা হচ্ছে এটা, পরীক্ষায় গিয়ে দেখবে এরকম আসছে যে বর্ণালী সিরিজ এর উৎপত্তি ব্যাখ্যা করো। এখন তুমি তো বুঝো, আমি তো এক্সপেক্ট করছিলাম অঙ্ক, এখান থেকে ব্যাখ্যা চলে আসছে, ব্যাখ্যা আসুক, ম্যাথ তো এসেছে, তো এর ব্যাখ্যাটা তোমাকে পারতে হবে, সুন্দর করে লিখে 3 পাবো, নো প্রবলেম। তাই তুমি এখানে রাজশাহী বোর্ড 23 প্রশ্নটা ভালো করে মুখস্থ করে নিবা, কারণ এই টাইপের প্রশ্নটা কয়েকবার রিপিট হয়েছে। সো অবশ্যই আমরা বলবো রাজশাহী বোর্ড 23। একইভাবে দেখো এখানে রয়েছে, দেখো ওই যে নীতি দিয়ে বলেছিলাম, পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, আব্বাও নীতি, যা বলছে এগুলোর মধ্যে আসবে। ইলেকট্রন বিন্যাসের দুটি সঠিক উপযুক্ত কারণ সহ বিশ্লেষণ করো। সেখানে ইলেকট্রন বিন্যাস দিয়ে যে কথা বলেছিলাম, ইলেকট্রন বিন্যাসের নীতি, সেটা দিয়ে হুবহু প্রশ্ন এসেছে আমাদের হচ্ছে কত, কুমিল্লা বোর্ড 22 প্রশ্নটার মধ্যে। একইভাবে দেখো এখানে যে কোন মৌল কীভাবে শনাক্ত করবো, সেখানে হচ্ছে এইগুলা থেকে কিভাবে মৌল শনাক্ত করা যায়, একটু ব্যাখ্যা, পরীক্ষা আসলে তুমি একটু এখানে তুমি একটু অবাক হয়ে যাবো বা একটু প্যারা খাবা। সেই জন্য এই বোর্ডের প্রশ্ন পড়ে রাখবো, চট্টগ্রাম বোর্ড 22। এবং এখানে বলেছে যে বর্ণালীর প্রয়োগ, দেখো প্রাপ্ত বর্ণালীর প্রয়োগ। হ্যাঁ, সো বর্ণালীর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মানে অঙ্ক করার পরে এই যে বলছিলাম যে ব্যবহার লিখতে হবে একটু, সো এই প্রয়োগটা কিন্তু এখানে আলোচনা করতে বলেছে। সো ব্যবহার 2-3টা লিখতে হবে। সো এই প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 মধ্যে আছে। এবং তারপর তুমি দেখো যে বলেছে এই দেখো সেম, যে মৌল কীভাবে শনাক্ত করা যায়, দেখো এই প্রশ্নটাই, এই প্রশ্নে কিন্তু রিপিট হয়েছে চট্টগ্রাম বোর্ড 22 এবং এটা যশোর বোর্ড 19 এসেছিল। তো এই প্রশ্নগুলো আমরা একটু অ্যাভয়েড করে চলি, নর্মাল অঙ্কগুলো করি, কিন্তু এটা কিন্তু তোমার পড়ে ফেলতে হবে। এই দেখো বহু সংখ্যক রেখা সৃষ্টির কারণ, সো এইগুলোই কিন্তু আমরা অ্যাভয়েড করি, এগুলোই আসলে পরীক্ষা আমরা প্যারা খাবো, আনকমন মনে হবে। সো এটি করে ফেলো, এখানে 6টা অঙ্ক দিলাম, এখান থেকে তুমি 6টা অঙ্ক করবা। এই 6টা অঙ্ক করলে তোমার এখান থেকে ইনশাল্লাহ 100% তুমি দেখবা যে সব তোমার কভার হয়ে গেছে, যেভাবে আসুক তুমি পারছো, নো প্রবলেম। মেক শিওর এই 6টা করছো, তুমি এরপরে আরও সব করো, নো প্রবলেম, বাট মেক শিওর এই 6টা করছোই, এই 6টা করছো, এই 6টা হচ্ছে ন্যূনতম করতেই হবে। এখন তুমি ন্যূনতমের উপরে যে যত উপরে যেতে পারো যাও, সব করে ফেলো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই ন্যূনতম এই 6টা করবাই, যেন একটা বাদ না পড়ে। এরপরে আমরা চলে এসেছি দ্বিতীয় টাইপ। এরপর হচ্ছে আমাদের কি, যে টাইপ 2। এরপর আমাদের আসে কি হয়, আসে হচ্ছে টাইপ 2, আমাদের আসে হচ্ছে এখানে টাইপ 2।
এবার টাইপ 2 এর মধ্যে দেখো কি কি রয়েছে। সাধারণ প্রশ্ন, দ্রাব্যতা দিয়ে কেএসপি বের করতে বলবে, দ্রাব্যতা গুণফল বের করতে বলবে, বা দ্রাব্যতা গুণফল দেওয়া থাকবে, দ্রাব্যতা বের করতে বলবে, অধক্ষেপ পড়বে কিনা জিজ্ঞেস করবে। সাধারণ সবচেয়ে কমন প্রশ্ন, এটা তো আসবেই। এখন তোমাদের প্রত্যেক বোর্ডে আসবে না, কিন্তু কিছু কিছু বোর্ডে কিন্তু চলে আসবে, ম্যাক্সিমাম বোর্ডে আসবে। কিন্তু দু একটা বোর্ড যাদেরকে প্যারা দিবে তাদের অন্য প্রশ্ন আসবে, সেটা দেখাবো। সো দেখো এইটাই কিন্তু সেখানে রয়েছে। দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলছে, অধক্ষেপ পড়বে কিনা জিজ্ঞেস করছে। খুবই সিম্পল। সো সিম্পল অঙ্কটা যদি তুমি ঢাকা বোর্ড সে প্রশ্ন প্র্যাকটিস করলা, সেম একইভাবে তুমি কি করবা, এবার দেখো আরেকটা প্রশ্ন প্র্যাকটিস করবা দিনাজপুর বোর্ড 23। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে এরকম জিজ্ঞেস করেছে পাত্রে ঘনমাত্রা জিজ্ঞেস করছে। অনেকে ঘনমাত্রা বলে একটু প্যারা খাওয়া যায়। তুমি এখান থেকে দ্রাব্যতা বের করে কীভাবে ঘনমাত্রায় কী করবা, সেটার জন্য এই অঙ্কটা প্র্যাকটিস করতে হবে তোমাকে। এবং দেখো আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে এই পাত্রের মধ্যে এটাকে ডুবানো হলো, তাহলে দ্রাব্যতার মানের কোনো পরিবর্তন হবে কিনা। দেখো তোমাকে বলেছিলাম ওই যে সময়ন প্রভাব, এটি হচ্ছে সেই সময়ন প্রভাবের ম্যাথটা। সো তুমি এই সময়ন প্রভাবটা মেক শিওর যে আমি করে যাচ্ছি, একটা করে যাচ্ছি, একটা করলে যেভাবে একটু চেঞ্জ করে দিলে তুমি পারবা। তো সময়নের ম্যাথটা তোমার হয়ে গেল এই অঙ্কটা করলে, দুইটা অঙ্ক গেল। এবার 3 নম্বর অঙ্কটা তুমি খেয়াল করো, এবার একটু ভিন্ন রকম এমনটা বাছাই করেছি। দেখেন দেখো তুমি খেয়াল করো, দ্রাব্যতা গুণফলে বের করতে বলেছে, এরকম M2 N3 এগুলো যেন ভয় না পাও। সো এই জন্য এই বোর্ডের প্রশ্ন করা ভালো, বিশেষ করে ঘ নাম্বারটা খুব সুন্দর প্রশ্ন। অন্যান্য অঙ্কে জিজ্ঞেস করে অধক্ষেপ পড়বে কিনা, এখানে জিজ্ঞেস করেছে ঘনমাত্রা কত হলে অধক্ষেপ পড়বে, তাহলে একটু হালকা চেঞ্জ করে দিছে না। তাই তুমি এই অঙ্কটা মাস্ট প্র্যাকটিস করে যাবা, পরীক্ষা হলে গিয়ে তুমি যেন নতুন না লাগে যদি কার বোর্ডে চলে আসে। সো 3টা আমাদের অঙ্ক হলো। এবার তোমাকে বলেছিলাম এই 3টা অঙ্কের পাশাপাশি যে বিভিন্ন ব্যাখ্যামূলক প্রশ্ন চলে আসতেছে, অনেকের বোর্ডে আসবে কিন্তু এই দ্রাব্যতার অঙ্কগুলো এবং ব্যাখ্যাগুলো। সো তখন কিন্তু তুমি একটু প্যারা খাবা। এই জন্য তুমি দেখো প্রথমেই ঢাকা বোর্ড 23 অঙ্কটা প্র্যাকটিস করবা। এখানে কি রয়েছে তোমাকে বলেছে, এখানে যে তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক দেখাইছে, যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একরকম, হ্যাঁ, বা ক্যালাস পানির ক্ষেত্রে আর একরকম, তাফারি আর একরকম। সো বিভিন্ন রকম কেস তোমাকে এখানে দেখাইছে। সো এই যে 1 2 3 তোমাকে চিনতে পারতে হবে, এটা কি তাপ উৎপাদীর ক্ষেত্রে, তাফারির ক্ষেত্রে। আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে খুব সুন্দরভাবে এগুলো করে দিয়েছি। সো যাই হোক, তুমি এখান থেকে অঙ্কগুলো সুন্দর মতো অ্যাটলিস্ট প্র্যাকটিস করে দাও খুব সুন্দরভাবে। দেখো তুমি এখানে দেখো, এই দেখো এরকম অঙ্কগুলো তোমাকে জিজ্ঞেস করেছে যে 65 থেকে 15 ডিগ্রিতে শীতল করলাম, এখন জিজ্ঞেস করবে যৌগটির কতটুকু অধক্ষেপ পড়বে। সো এই অঙ্কটা তুমি দেখবা, এই অঙ্কটা মাস্ট, এই অঙ্কটা কিন্তু দেখবা যে বোর্ডে আসতেছে আসতেছে আসতেছে, তোমাদের কারো না কারো বোর্ডে আসবে। সো মেক শিওর যে তুমি অঙ্কগুলো ক্লিয়ারলি বুঝো এবং পারো, ঠিক আছে। এবার দেখো তুমি এখানে জিজ্ঞেস করেছে উদ্দীপকের যৌগগুলো দ্রাব্যতার পরিবর্তনের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। দ্রাব্যতার পরিবর্তনের ভিন্নতার কারণ, এই দ্রাব্যতার কেন পরিবর্তন হলো, তাপ উৎপাদী, তাপহারি, ক্যালাস পানি, হ্যাঁ, এগুলোর ব্যাখ্যা তোমাকে দিতে হবে। এই ব্যাখ্যাটার কথাই তোমাকে বলেছিলাম যে ব্যাখ্যা করো, হ্যাঁ, দ্রাব্যতার পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। সো এই তাপ উৎপাদী মানে তাপমাত্রার প্রভাবের কারণটা, এই সেম একই প্রশ্ন তোমার আরও কয়েক জায়গায় এসেছে। আমি 2-1টা রিপিট রেখেছি, তুমি যেন আসলে একটু ভালো প্র্যাকটিস হয়, তুমি যেন অ্যাটলিস্ট এই টাইপগুলো ম্যাক্সিমামের একটু মানে কম পারো, এরকম আইডিয়া, হ্যাঁ। সো এটা তুমি করে ফেলো। তাছাড়াও দেখো আমাদের এই অঙ্কগুলো কিন্তু তুমি একটু খেয়াল করে দেখবা, এই যেগুলোর কথা বললাম, এই ব্যাখ্যাগুলোর কথা বললাম, যদি কেউ না পেরে থাকো, দেখো আমাদের এইচএসসি ওয়ান শট প্লেলিস্টে কিন্তু এই কেমিস্ট্রি গুণগত রসায়নের যে ওয়ান শট আছে, সেখানে কিন্তু এই ব্যাখ্যা টেখ্যাগুলো আমি দিয়ে দিয়েছি। তো সেখান থেকে তুমি কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। সো একইভাবে তুমি এই একই রকম প্যাটার্নের প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 22টা করে নিবা, যে দ্রাব্যতা হ্রাস ঘটবে কিনা, তারপর বলেছে যে কতটুকু লবণ ক্যালাসিত হবে বা অধক্ষেপ পড়বে। সো রিপিট করেছি, অঙ্কটা আসলে রিপিট, তোমার জন্য প্র্যাকটিসটা ভালো হয়। সেম অঙ্ক দেখো ঢাকা বোর্ড 21 আসছিল, এখানেও জিজ্ঞেস করেছে যেটা আমি উত্তপ্ত করছি, একটা ছিল শীতল করছি, আর এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক, যে হচ্ছে এটা আমরা কি করছি, যে উত্তপ্ত করছি। তাহলে আগের 2টা একটা অঙ্ক, আর এটা হচ্ছে আরেকটা অঙ্ক, তাহলে তুমি 2টাই শিখে ফেললাম। এবং দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা সেটাও রয়েছে। সো মাস্ট আমরা করে ফেলবো এখান থেকে। এরপরে তুমি খেয়াল করো যে হচ্ছে তোমাকে বলেছে দ্রাব্যতা নির্ণয় করো, আর হচ্ছে আইন দুটি একই সাথে অধক্ষেপ করে। আরও একটা এক্সট্রা অঙ্ক দিয়েছি যে তুমি প্যারা খেতে পারো, বরিশাল বোর্ড 17তে আসলে এসেছিল। একইভাবে রাজশাহী বোর্ড 23 অঙ্কটা করে ফেলবা। এই যে ওই টাইপের অঙ্ক, আর একটু শীতল করলে কী পরিমাণ দ্রব্য ক্যালাসিত হবে আর একটু রেখেছি। তার মানে আসলে অঙ্ক কিন্তু আসলে অনেকগুলো না, ওই শুরুতে হচ্ছে তোমার 3টা ছিল, আর এই টাইপে হচ্ছে এই 2টা মিলে 5টা ধরা যায় আর কি। সো 5টা অঙ্ক, বা আমি এখানে রিপিট হয়ে কয়েকটা রেখেছি, জাস্ট রিপিট করেছি, তোমার প্র্যাকটিসটা হয়ে যায়। যত বোর্ডের এই টাইপের অঙ্ক আছে সব তুমি করে যাবা, যেন এখানে তোমার কোনো সমস্যা না হয়। সো আশা করি বুঝতে পেরেছো যে এই চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো তুমি যদি করো, কিন্তু এই অঙ্কগুলোর সাথে তোমার কি রয়েছে, এই অঙ্কগুলোর সাথে তোমার রয়েছে হচ্ছে মাস্ট আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ, সো এটা মাস্ট, এটা অনেকেই অ্যাভয়েড করবে, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখবে গ নাম্বারে চলে আসছে, এমসিকিউতে চলে আসছে। সো এটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না, মুখস্থ জিনিস কিন্তু তোমাকে পারতেই হবে। 2 রকমের জিনিস রয়েছে তোমরা জানো, একটা হচ্ছে অ্যানায়ন, হ্যাঁ, অ্যানায়ন কম জিনিস। অ্যানায়ন তুমি দেখবা কি আছে, যে ক্লোরাইড আছে, বা হচ্ছে তোমার কি আছে, এখানে কমাতে দিচ্ছি আমি, ব্রোমাইড, আয়োডাইড, হ্যাঁ, এটা হচ্ছে হ্যালোজেনেরটা আছে, এটা হ্যালোজেন। তারপরে তুমি দেখবা তোমার কি আছে, তুমি দেখবা যে হচ্ছে কার্বনেট তোমার আছে, সালফেট
তোমার আছে, বা তুমি নাইট্রেটও পেতে পারো। সো এই কয়েকটা তোমার পড়লে হয়ে গেল। তোমার কি পড়তে হবে যে এটা শনাক্তকরণ করতে হয় কিভাবে, এটার শনাক্তকরণের জন্য কোন যৌগ ইউজ করতে হয়, এর ফলে অধক্ষেপ সৃষ্টি হয় কিনা, কি কালারের অধক্ষেপ হয়, বিক্রিয়াটা কি, মুখস্থ করে ফেলো, যেভাবেই পারো মুখস্থ করে ফেলো, এটা তোমার পরীক্ষা আসবে। এবং একইভাবে ক্যাটায়নের অনেকগুলো রয়েছে, ক্যাটায়নের সব, ক্যাটায়নের মধ্যে সবের মধ্যে হলেও কয়েকটা কিন্তু খুবই বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় মাস্ট আসে, সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম আয়ন। এটা হচ্ছে পরীক্ষায় অনেক বেশি আসে। হ্যাঁ, নেসলার বিকারক ব্যবহার করি আমরা এটাকে শনাক্ত করতে। এছাড়াও যা আছে সব, এছাড়া সব বাকি সব, হ্যাঁ কিন্তু বই খুলে তুমি কিন্তু সব পাবা, বাকি সব তুমি দেখে রাখবে, কোনোটা বাদ দেওয়া যাবে না, যে কোনোটা চলে আসতে পারে। ঠিক আছে, সো আয়ন শনাক্তকরণটা মেক শিওর যে তুমি এখান থেকে মুখস্থ ঠাড়া মুখস্থ করে ফেলতেছো, তোমার কাজে লাগবেই। হ্যাঁ, সো তোমার কাজে লাগবেই, তোমার অ্যাডমিশনেও কাজে লাগবে। ঠিক আছে, সো তুমি এখানে যতটুকু তোমার কষ্ট হোক তুমি সময় নিয়ে সিস্টেম করে যতটুকু সময় আছে পরিশ্রম করো, হয়ে যাবে, নো প্রবলেম। সো আশা করি বুঝতে পেরেছি এখান থেকে আমরা কীভাবে 100% প্রস্তুতি নিতে পারি। এতটুকু তোমাকে, এগুলো হচ্ছে মিনিমাম, এতটুকু তোমাকে পড়তেই হবে। এছাড়া তোমরা জানো আরও তোমাদের কী রয়েছে এখানে, যে আরও প্রশ্ন কী আসে, জাল টাকা। সো জাল টাকা শনাক্তকরণ এগুলো ক নম্বরে আসে বা গণবা আসতে পারে। তো জাল টাকা শনাক্তকরণ, হ্যাঁ সো এগুলো তুমি এমসিকিউ বা হচ্ছে খ নম্বরের জন্য শিখে রাখবে। ঠিক আছে, জাল টাকা শনাক্তকরণ বা হচ্ছে আরেকটা জিনিস এক্সট্রা বলে দিই, সেটা হচ্ছে আয়ার রশ্মির ব্যবহার। সো এই জিনিসটা আমি এক্সট্রা বলে দিচ্ছি যে তুমি এটুকু একটু করে যাবে, অনেকে করে যাবে না, তুমি করে গেলা, তোমার এমসিকিউতে হেল্প করবে আর সিকিউতে হেল্প করতে পারে, এমসিকিউতে হেল্প করবে। সো এই চ্যাপ্টার থেকে ডান। এবার আমরা চলো শুরু করে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই যে আমাদের তোমরা যারা সায়েন্স ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের অ্যাডমিশন ব্যাচের মধ্যে রয়েছে ভার্সিটি গুচ্ছ প্লাস ক আশিক ভাইয়ের পক্ষ থেকে, মেডি ফিজিক্স এবং মেডি কেমিস্ট্রি আশিক ভাইয়ের পক্ষ থেকে, এবং ইঞ্জিনিয়ারিং ফিজিক্স আশিক ভাইয়ের পক্ষ থেকে। সো এই তিনটা ব্যাচই থাকছে। যাদের টার্গেট মেডিকেল তারা মেডি ফিজিক্স মেডি কেমিস্ট্রি ব্যাচটা নিয়ে নিতে পারো, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং ফিজিক্স তারা ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে আশিক ভাইয়ের সাপোর্ট পাবে, এবং যাদের টার্গেট হচ্ছে ভার্সিটি গুচ্ছ তারা কিন্তু ফুল সাপোর্ট পাবে আশিক ভাইয়ের কাছ থেকে। ভর্তি হওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই তুমি মেসেজ দাও, এবং তোমাদের জন্য কিন্তু এখন স্পেশাল অফার রয়েছে। সো অফারগুলো কি, ভর্তি হবে কীভাবে, এই বিকাশ বা নগদ নাম্বারে তোমরা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে জানালেই হবে। সো কোন ব্যাচের জন্য কত ফি সেটা তোমাকে দ্রুত দেখিয়ে দিই। দেখো ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের জন্য তোমাদের কিন্তু পরীক্ষা চলাকালীন তোমরা কিন্তু প্রথমে 100 জন 1200 অফার হবে। সো ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি অনেকে যুক্ত হওয়া শুরু করেছে, তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এবং ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের পাশাপাশি আমাদের রয়েছে মেডি ফিজিক্স মেডি কেমিস্ট্রি। সো মেডি ফিজিক্স হচ্ছে 1499, মেডি কেমিস্ট্রি 1499। সো তোমরা কিন্তু এইখান থেকে আমাদের মেডি ফিজিক্স মেডি কেমিস্ট্রি বাসে যুক্ত হতে পারো খুব সুন্দরভাবে। তোমার যারা মনে করো আশিক ভাইয়ের পড়াটা আমি ভালো বুঝি তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। আমি সেভাবে তোমার মতো করে সুন্দর করে গুছিয়ে দিব, গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। পড়ালেখা তো তোমাকে করতেই হবে, প্র্যাকটিস তো তোমাকে করতেই হবে চান্স যদি পেতে চাও। সো সব কিছু সাপোর্ট আমি তোমাকে দিব, সর্বোচ্চ সাপোর্ট দিব। কী কী থাকছে এখানে ডিটেলস দেওয়া আছে, এবং আমাদের ভার্সিটি গুচ্ছ প্লাস ক ব্যাচে কিন্তু তোমরা পরীক্ষা চলাকালীন একটা স্পেশাল অফার পাচ্ছ 3299। সো যারা যুক্ত হতে চাও আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারো। আর ডিটেলস কিন্তু দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দাও, তাহলে কিন্তু ডিটেলসটা তুমি জানতে পারবে, নো প্রবলেম। তো চলো আমরা এখন আমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা দেখি, রাসায়নিক পরিবর্তন কীভাবে আসবে। এখানে আমাদের রয়েছে আসলে বিশেষ করে দুইটা টাইপ। সো এখানে টাইপ 1-এর মধ্যে কী রয়েছে, টাইপ 1-এর মধ্যে রয়েছে আমাদের হচ্ছে কেপিকেসি। হ্যাঁ, কেপিকেসি সাথে বিক্রিয়ার হার থেকে প্রশ্ন চলে আসতে পারে, বিক্রিয়ার হার, কারণ এগুলো কম আসছে পরীক্ষায়, আর এবার কিন্তু পরীক্ষায় সেগুলোই আসবে যেগুলো কম এসেছে। ঠিক আছে, যে বিক্রিয়ার হার টাইপ 1 এবং টাইপ 2, এবং টাইপ 2 এর মধ্যে রয়েছে আমাদের কি যে পিএইচ বাফার। সো পিএইচ বাফার, সো তুমি মেক শিওর যে তোমার যতটুকু সিলেবাসে রয়েছে এটুকু তুমি এনশিওর করো যে হ্যাঁ তুমি পারো। সো আমি তোমাকে দেখাই চলো কোন কোন প্রশ্ন পড়বো। যেমন কেপিকেসি থেকে তোমার নর্মালি কী কী প্রশ্ন আসবে আমি তোমাকে এখানে একটু সহজ করে দিই। যে কেপিকেসি থেকে তোমার প্রশ্ন আসবে হচ্ছে, তোমাকে বলবে কেপিকেসির রাশিমালা প্রতিপাদন করো। হ্যাঁ, সো রাশিমালা তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকে বলবে কেপিকেসি এর সম্পর্ক প্রতিপাদন করো। হ্যাঁ, যে কেপি আর কেসির মধ্যে এই বিক্রিয়ার জন্য সম্পর্ক প্রতিপাদন করো। তোমাকে বলবে কেপিকেসির ম্যাথ তোমাকে দিবে, যে বলবে এই কেপিকেসির ম্যাথটা করো। তোমাকে এখান থেকে জিজ্ঞেস করবে যে এই কেপিকেসি ম্যাথ থেকে দেওয়ার পর থেকে একটা ব্যাখ্যা দিবে আর কি। হ্যাঁ, ব্যাখ্যা দিবে, আর বিক্রিয়ার হার তো আলাদা আসতে পারে। সো এই হচ্ছে দেখো প্রশ্ন আসার জিনিস, তোমাকে রাশিমালা শিখতে হবে, সম্পর্ক শিখতে হবে, ম্যাথ শিখতে হবে, ব্যাখ্যা শিখতে হবে, শেষ। পিএইচ এবং বাফার থেকে কি প্রশ্ন আসবে, তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে পিএইচ নির্ণয় করো। দুর্বল অ্যাসিডের বা সবল অ্যাসিড, দুর্বল সবল, হ্যাঁ তো দুই রকমই থাকবে, লিখে দিচ্ছি, দুর্বল প্লাস হচ্ছে কি সবল, দুই ধরনের জিনিসই থাকবে। পিএইচ নির্ণয় করতে তোমাকে বলবে বাফার ক্রিয়া ব্যাখ্যা করো। হ্যাঁ, বাফার ক্রিয়া সে কীভাবে এটা বাফার হচ্ছে, বাফার ক্রিয়া ব্যাখ্যা করো। আর আসবে কি বাফার ক্রিয়ার ম্যাথ আসবে। সো এই হচ্ছে জিনিস, পরীক্ষা আসার মতো জিনিস এইটুকুই আসলে। এবার দেখো আমাদের এখান থেকে কী কী প্রশ্ন তোমার জন্য রেখেছি এই টাইপ থেকে। এখানে তুমি মোটামুটি 15-16টার মতো প্রশ্ন পাবা। এই 15-16টা হচ্ছে মিনিমাম এটুকু পড়বাই। কোন কোন প্রশ্ন দেখো, বরিশাল 17 আছে, এবং এখানে দেখো আরেকটা প্রশ্ন শুরুতে রেখেছি, কারণ অনেকে মিস করে ফেলবে যে বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হয়, এটা বোঝার জন্য কী করতে হয়, কিউসি বের করতে হয়। সো কিউসি এর ম্যাথ তোমার পরীক্ষা আসতে পারে, এবং আসবে এই সম্ভাবনায় বেশি, কারণ কি
তোমাদের সাথে ভিন্ন রকম প্রশ্ন হচ্ছে। সো বরিশাল বোর্ড 17টা মাস্ট আমরা করবো, কিউসির অঙ্কটা হয়ে যাবে এবং সাথে আমাদের কেপিকেসি টাইপের কিছু ম্যাথও প্র্যাকটিস হয়ে যাবে। এবার দেখো আমাদের নর্মাল প্রশ্ন রয়েছে যে এত % বিয়োজিত হয় তাহলে প্রয়োজনীয় চাপের মান কত। এখানে দেখো কেপি টেপি দেওয়া আছে, কেপি এর ম্যাথ এবং বলেছিলাম তোমাকে ব্যাখ্যার মধ্যে রয়েছে দুটি ব্যাখ্যা। আমি তোমাকে এখানেই মেক শিওর করে দিই তাহলে তুমি বুঝতে পারবে। দুটি ব্যাখ্যা রয়েছে, একটা হচ্ছে তোমাকে বলবে লা সাতেলিয়ার ব্যাখ্যা, হ্যাঁ লা সাতেলিয়ার ব্যাখ্যা, আর আরেকটা রয়েছে হচ্ছে ভ্যান্ট হফের ব্যাখ্যা। সো ভ্যান্ট হফ, হ্যাঁ ভ্যান্ট হফের ব্যাখ্যা। সো ভ্যান্ট হফের ব্যাখ্যা কখন, লা সাতেলিয়ার ব্যাখ্যা কখন, যখন বলবে সাম্যাবস্থার উপরে তাপমাত্রা চাপ ঘনমাত্রার ব্যাখ্যা করো লা সাতেলিয়া। যখন বলবে সাম্য ধ্রুবকের উপরে, সাম্য ধ্রুবক, তখন তুমি কি দিবা ভ্যান্ট হফ। সো প্রশ্নটা ভালো করে পড়তে হবে, সাম্যাবস্থা নাকি হচ্ছে সাম্য ধ্রুবক বলে ভ্যান্ট হফের ব্যাখ্যা, আর সাম্যাবস্থা বলে লা সাতেলিয়ার ব্যাখ্যা। সো এটা অনেকেই ভুল করবে কিন্তু, সো একটু মনোযোগ দিয়ে আমরা দেখবো। সো এখানে দেখো কোন ব্যাখ্যা রয়েছে, বলছে বিক্রিয়াতে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য কি ব্যবস্থা নিতে হবে, তার মানে কি লা সাতেলিয়া, এটা আসা মানে কি লা সাতেলিয়া, এটা মানে কি বলছে যে লা সাতেলিয়ার ব্যাখ্যা তোমাকে দিতে হবে। সো ব্যাখ্যা দিয়ে দিব আমরা তাপ উৎপাদিত পারি, সেক্ষেত্রে দুইটা প্রশ্ন গেল। এখানে বলছে সর্বোচ্চ কি পরিমাণ উৎপাদ তৈরি করতে হবে, লা সাতেলিয়ার ব্যাখ্যা, সর্বোচ্চ উৎপাদ বললে কি হবে যে লা সাতেলিয়ার ব্যাখ্যা দিয়ে তোমাকে বুঝাইতে হবে কি করতে। ময়মনসিংহ বোর্ড 23 প্রশ্ন করবো এবং এখানে আমাদের কেপিকেসির একটা ম্যাথও রয়েছে। সো এটা একটা বোর্ড গেল। সেম একইভাবে তুমি রাজশাহী বোর্ড 23 করে দেখো, রাশিমালা বের করতে বলেছে এবং সর্বোচ্চ উৎপাদ পেতে কি করবো সেটা বলছে, ব্যাখ্যা এসেছে। বলছে কেপিকেসির সম্পর্কে, যে বলছিলাম না সম্পর্ক, তো সম্পর্ক টাইপের একটা ম্যাথড তোমাকে দেখাই দিছি এবং বলছে সাম্যাবস্থার উপর চাপ তাপমাত্রার প্রভাব। সাম্যাবস্থা মানে কি লা সাতেলিয়া, লা সাতেলিয়ার ব্যাখ্যাটাই তুমি দেখছো বারবার বেশি আসতেছে। একইভাবে তুমি নেক্সট বোর্ড করবা দিনাজপুর বোর্ড 23, সেখানে তুমি দেখো এই যে একটা ম্যাথ রয়েছে, দুইটাই ম্যাথ রয়েছে আসলে, এবং এই টাইপের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বিয়োজন মাত্রার কি পরিবর্তন, এই বিয়োজন মাত্রার পরিবর্তন স্টার দিয়ে রাখো, পরীক্ষায় তোমার আসবে এই বিয়োজন মাত্রার পরিবর্তন, এই টাইপের ম্যাথটা ঘ নম্বর আসার চান্স সবচেয়ে বেশি। এবং দেখো বলেছে যে কতটুকু পরিবর্তন হবে এবং এখানে দুইটাই ম্যাথ রয়েছে। সো আমরা করবো ঢাকা বোর্ড 22-এর অঙ্কটা, এবারে ময়মনসিংহ বোর্ড 22 রয়েছে। এবার দেখো সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব, এটা হচ্ছে সেই ভ্যান্ট হফের ব্যাখ্যা। এই যে ময়মনসিংহ বোর্ড 22, তো বই থেকে সুন্দর করে তুমি এটা পড়ে নেবা, ভ্যান্ট হফের ব্যাখ্যাটা। সাম্য ধ্রুবক বলছিলাম না পরীক্ষা আসবে, সো সেটা তোমার কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল। একইভাবে তুমি এখানে দেখো যেরকম এই আয়তনের দ্বিগুণ বা অর্ধেক করলে, চাপ দ্বিগুণ বা অর্ধেক করলে বিয়োজন মাত্রার পরিবর্তন কত, সো এই বলছিলাম না বিয়োজন মাত্রা আলফার অঙ্ক, এটা আলফার অঙ্কটা পরীক্ষায় বেশি আসে এবং বোর্ডটা হচ্ছে কি যশোর বোর্ড 23 করে ফেলো। সেম একইভাবে এখানে আমাদের এই টাইপটা চলে গেল, কিন্তু এই টাইপ চলে গেল। এর পরের টাইপ হচ্ছে আমাদের কি এখানকার, যে পিএইচ, পরেরটা হচ্ছে কি পিএইচ। সো পিএইচ থেকে কোন প্রশ্ন পড়বা দেখো, আমাদের রয়েছে ময়মনসিংহ বোর্ড 23 সাজানো আছে, নর্মাল পিএইচ বের করতে বলেছে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে কিনা। হ্যাঁ এটা হচ্ছে ব্যাখ্যা এসেছে, বাফার যোজনের ব্যাখ্যা দুইটা আছে, একটা হচ্ছে অম্লীয় এবং এটা হচ্ছে অম্লীয়, আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। দুইটা ব্যাখ্যা শিখতে হবে, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, পরীক্ষায় যে কোনো একটা আসবে। বলছে দেখো কে এর মান বের করো, এই দেখো ভিন্ন রকম প্রশ্নগুলো রেখেছি, পিএইচ বের করা ছাড়া আর কি আসতে পারে, বলছে এত % আনিতে হলে কে বের করো, যেটা সচরাচর কম আসে। হ্যাঁ অবশ্যই সামান্য ব্যাখ্যা তো পরীক্ষায় আসে। সো তোমাকে বুঝতে হবে যে সচরাচর কম আসা অঙ্কগুলো একটু ফোকাস করেছি, এরকমভাবে দিলে অনেকে একটু ঘাবড়ায় যাবে। তাপ উৎপাদিত আফারির কিছু ব্যাখ্যা আমাদের এখানে আছে, সো সেটাও তুমি দেখে রাখবা যশোর বোর্ড 19 থেকে, যে একটু ভিন্ন রকম। আর হচ্ছে দেখো প্রশ্ন আরও জিজ্ঞেস কেসি এর মান এবং গ্রিন কেমিস্ট্রি, দেখো গ্রিন কেমিস্ট্রির একটা ম্যাথ। সো গ্রিন কেমিস্ট্রি ম্যাথ পরীক্ষা কম আসে, তাই তোমার জন্য কিন্তু সেটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ সেটা হচ্ছে বরিশাল বোর্ড 19 গ্রিন কেমিস্ট্রি, যে তোমাকে বলবে অ্যাটম ইকোনমি বের করো, হ্যাঁ পার্সেন্টেজ AE অ্যাটম ইকোনমি তোমাকে বের করতে বলবে। সো তুমি যেন তখন পারো। আর ওই দেখো বলেছিলাম যে হচ্ছে বিক্রিয়ার হার দিয়ে প্রশ্ন আসতে পারে, সেজন্য দেখো একটা প্রশ্ন রেখেছি বরিশাল বোর্ড 17, সো সেটা তুমি মেক শিওর করো যে তুমি এটা পড়ে রাখতেছো। এবং দেখো এখানে তোমাকে বলবে H+ আয়নের ঘনমাত্রা কীভাবে তুমি নির্ণয় করবা, পিএইচ স্কেল প্রতিষ্ঠা করো। দেখো এই দেখো পিএইচ স্কেল, সো এগুলো কিন্তু আসলে অনেকেই এবার একটু প্যারা খাবে, এই জন্য আমি এই ধরনের প্রশ্নগুলো রেখেছি স্পেশালি, সো তুমি করে ফেলবা। বরিশাল বোর্ড 16 একইভাবে দেখো তোমার কে এর মান বের করতে বলছে, রক্তের বাফার। হ্যাঁ রক্তের বাফার তোমাকে একটু পড়তে হবে। তুমি কি পড়বা, যে অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, তারপর তুমি পড়বা হচ্ছে অম্লীয়, ক্ষারীয়, অম্লীয় আর হচ্ছে রক্তের বাফার। এই 3 রকম বাফার তুমি সুন্দর করে পড়ে রাখো, দ্যাটস এনাফ। বরিশাল বোর্ড 16। এবং একইভাবে দেখো এরকম করে গ্রাফ দিয়ে থাকবে, তোমাকে সক্রিয়ণ শক্তি জিজ্ঞেস করতে পারে, অনেকে তখন প্যারা খাই যাবে, এই জন্য দিনাজপুর বোর্ড 15 প্রশ্ন পড়ে রাখো। সো এবং তোমাকে এই বিক্রিয়ার হার দেখ বলছিলাম যে একটু পড়ে রাখবো আমরা। সো এখানে আমরা দেখো ভিন্ন টাইপেরগুলো বেশ ফোকাস করেছি, তুমি আসলে পরীক্ষা আসলে পারো। সক্রিয়ণ শক্তি হিসাব করো এবং বলেছে এত থেকে এত উন্নীত করলে বেগ ধ্রুবকের যে পরিবর্তন সেটা বের করো, K1 K2 সেটা তোমাকে বের করতে বলেছে। সো এই ছিল হচ্ছে আমাদের এখান থেকে আলটিমেটলি জিনিসপাতি। এই প্রশ্নগুলো পড়ে তুমি খেয়াল করে দেখেছো, নর্মাল টাইপ যেটা আসে সেটা তো গেলই, আমরা একটা রেখেছি এরকম করে, ভিন্ন টাইপেরগুলো বেশি ফোকাস করেছি। নর্মাল টাইপের ওই একটা যে তোমাকে করালাম, এই একটা তুমি দেখবে অনেকবার আসছে টেস্ট পেপারে, সো তুমি 1 বার 2 বার করো হাইস্ট, তারপরে তুমি ভিন্ন টাইপগুলো ফোকাস করো, কারণ যেন ভিন্ন টাইপগুলো আসলেও পারো।
এবার দেখো কর্মমুখী আসন থেকে এখান থেকে আমরা বেশি প্রশ্ন আমরা পাবো না, 5টার মতো বা 6টার মতো প্রশ্ন বলবো। তো তুমি এখান থেকে পড়ে নিবা। তোমাদের মেইনলি আসে একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবে যে কীভাবে আমরা সুক্রোজ থেকে, কীভাবে আমরা চিনি থেকে, কীভাবে আখের রস থেকে, কীভাবে খেজুরের গুড় থেকে আমরা কী করতে পারি, যে আমরা মল্ট ভিনেগার প্রস্তুত করতে পারি, ভিনেগার প্রস্তুত করতে পারি। অনেক সময় তুমি দেখবা যে স্টার্চ হতে, আলু হতে কীভাবে ভিনেগার প্রস্তুত করতে পারি। সো এগুলো তুমি একটু বই থেকে একটু দেখে নিবা। যেমন প্রশ্ন রেখেছি এখানে, দেখো ঢাকা বোর্ড 23 প্রশ্ন করলেই হবে। তারপর রয়েছে হচ্ছে রাজশাহী বোর্ড 23। ও আরও একটু বলে দিই, আর কি যে বললাম, তাহলে প্রস্তুতি আসবে 2 নম্বর তোমার আসবে হচ্ছে, দেখো যে তোমাকে বলবে কি যে খাদ্য সংরক্ষক হিসেবে কীভাবে এটা কাজ করে এবং এটার ক্রিয়াকৌশল ব্যাখ্যা করো। তোমাকে বলবে চিনি কিভাবে খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে, তেল কিভাবে খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে, বা হচ্ছে চিনি, তেল, তারপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে হলুদ কীভাবে খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে। এরকমভাবে তোমাকে কয়েকটা দিবে আর কি, জিজ্ঞেস করবে কয়েকটা। হ্যাঁ, বা হচ্ছে তুমি দেখবা যে কৌটাজাতকরণ বা প্যাকেটজাতকরণ এগুলো একটু আসতে পারে, একটু বই থেকে দেখে রাখতে হবে, কারণ তোমাদের প্রশ্ন একটু ভিন্ন রকম হচ্ছে, বারবারই বলছি, কারণ তোমরা নিজেরাই সেটা ফেস করছো। সো সব মিলে তুমি এই প্রশ্নগুলো করবা। রাজশাহী 23 করবা, এখান থেকে রাজশাহী বোর্ড 22 করবা, রাজশাহী বোর্ড 19 করবা। দেখো এই যে এগুলো একবার করে পড়ে রাখবা, কৌটাজাতকরণ, যেন তুমি ধারণা থাকে পরীক্ষায় যে কোনোভাবেই দিয়ে দিল তখন তো কিছু করার নাই। হ্যাঁ, দেখো প্রিজারভেটিভ, দেখো এটা কোন বোর্ড প্রশ্ন, যশোর বোর্ড 19 প্রশ্ন, ঠিক আছে। তারপর দেখো এখানে হচ্ছে বরিশাল বোর্ড 19 প্রশ্ন। সো একবার রিডিং পড়ে রাখবা, যেটা তোমার নর্মাল টাইপের ঠাড়া মুখস্থ করলাম। মেইনলি প্রশ্ন আসবে কি কি বলছিলাম থেকে, মল্ট ভিনেগার প্রস্তুতি। হ্যাঁ, মেইনলি প্রশ্ন আসবে কি, মেইনলি দুইটাই প্রশ্ন, মল্ট ভিনেগার প্রস্তুতি। মল্ট ভিনেগার প্রস্তুতি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এবার এটা আসবে বিভিন্ন জায়গা থেকে, তোমাকে বলবে চিনি হতে, তোমাকে বলবে আখের রস, একই কথা, আখের রস, বা তোমাকে বলবে হচ্ছে, তুমি দেখবা যে কি বলছে যে হচ্ছে আখের রস, চিনি, বা সুক্রোজ বললো তোমাকে, হ্যাঁ সুক্রোজ বললো, খেজুরের গুড় বললো তোমাকে। সো এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, তুমি হচ্ছে খেজুরের গুড়। সো তুমি একটু এখান থেকে বই থেকে দেখলেই দেখবা যে হ্যাঁ একই প্রসেস, সামান্য সামনে একটু আলাদা। মল্ট ভিনেগার প্রস্তুতি। তারপর প্রস্তুতি কারো 2 নম্বর আসবে কি, এই ভিনেগার যে প্রস্তুত করলাম, ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, ভিনেগারের সংরক্ষণ কৌশল, যে খাদ্য কীভাবে সে সংরক্ষণ করে এবং তার ব্যবহার, আমরা ভিনেগার আর কোথায় ব্যবহার করতে পারি। হ্যাঁ, ভিনেগার আমাদের আর কি কাজে লাগে, হ্যাঁ প্রয়োগ, যে মুখের রুচি বাড়ায় বা ইত্যাদি যা যা আছে সব কিছু একটু দেখতে হবে। সো দুইটাই কিন্তু তোমার ইম্পর্টেন্ট, হ্যাঁ ব্যবহারটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে তোমার এখান থেকে আরেকটা জিনিস শিখতে হবে কি, শুধু এই ভিনেগার না, ঠিক ভিনেগারের পাশাপাশি রয়েছে কি চিনি, বা তোমাকে বলবে হচ্ছে লবণ, বা তোমাকে বলবে হচ্ছে সরিষার তেল, যে এইগুলোও তো কী করে, খাদ্য সংরক্ষণে সাহায্য করে, প্রিজারভেটিভ, প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। বা তুমি এক্সট্রা যেটা করতে পারো, কৃত্রিম প্রিজারভেটিভ সম্পর্কে একটু বই থেকে দেখে রাখলাম, কারণ যদি তোমার এখান থেকে ভিন্ন টাইপের দেয়, সবাই প্যারা খাইলেও তুমি প্যারা না খাও। প্রিজারভেটিভস সেটা হচ্ছে কি কৃত্রিম প্রিজারভেটিভস গেল। সো এখান থেকে মোটামুটি এতটুকু ভাবছি যে কৌটাজাতকরণ একটু বলেছিলাম। কৌটাজাতকরণ, হ্যাঁ কৌটাজাতকরণ একবার দেখে রাখলাম, একটা প্রশ্ন রিডিং পড়ে রাখলাম, ক্ষতি তো নাই তোমার, না ক্ষতি তো নাই, একবার পড়ে রাখো, বিপদে কাজে লাগতে পারে। গেল। এবার রয়েছে হচ্ছে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এবার এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই চ্যাপ্টারটি থেকে আসলে প্রশ্ন কিন্তু অনেকেই বেশ প্যারা খায়, যে এখান থেকে আসলে কীভাবে কী পড়বো, কী করবো না করবো, অনেক প্যারা খায়। প্রশ্নগুলো অনেক ব্যাখ্যামূলক প্রশ্ন ম্যাক্সিমাম কেজে আসে। সেখানে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে। সো কী টাইপ রয়েছে দেখো, তোমার প্রশ্ন একটা আসবে সংকরায়নের ব্যাখ্যা, তারপরে তোমাকে বলবো হচ্ছে আকৃতির ব্যাখ্যা, মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব ইত্যাদি। এবার এই সংকরায়নের পরে আমাদের একটা জিনিস আসবে কি, যে পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ কি পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ তুমি দেখবা হচ্ছে কি কি আছে এখানে। তুমি পাবা হচ্ছে আকার ব্যাসার্ধ, তারপর তুমি পাবা আয়নীকরণ শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা। যারা মনে করছে ভাই আমি এত কিছু বুঝি না, তারা সহজটা পড়বা, এটা পড়বা, হ্যাঁ যে আকার ব্যাসার্ধ বা আয়নীকরণ শক্তি, হ্যাঁ আয়নীকরণ শক্তি, বা তোমাকে বলবে যে তড়িৎ-ঋণাত্মকতা, হ্যাঁ বা হচ্ছে আকার ব্যাসার্ধ, এগুলো দিয়ে সাধারণ প্রশ্ন হয়। পর্যায়বৃত্ত ধর্ম। আরেকটা টাইপের প্রশ্ন হচ্ছে, তোমাকে জিজ্ঞেস করবে কি এখানে, যে ব্লক মৌল, আর টাইপের নাম কি হচ্ছে ব্লক মৌল, ডি ব্লক মৌল, বিশেষ করে কোন ব্লক, ডি ব্লক। এই ডি ব্লক মৌল থেকে অনেক ধরনের প্রশ্ন আসবে। যেমন কি জিজ্ঞেস করবে হচ্ছে রঙিন যৌগ গঠন করবে কিনা, কারা রঙিন যৌগ গঠন করবে। জিজ্ঞেস করবে চুম্বক ধর্ম, হ্যাঁ চুম্বক ধর্ম কি চুম্বক ধর্ম প্রদর্শন করে, কি রঙিন যৌগ গঠন করবে কি করবে না, কে রঙিন যৌগ গঠন করবে। বা তোমাকে জিজ্ঞেস করবে কি, যে জটিল যৌগের সংকরায়ন, হ্যাঁ জটিল সংকরায়ন বা জটিল যৌগের, হ্যাঁ জটিল যৌগের সংকরায়ন গঠন ইত্যাদি। সো এই টাইপটা কিন্তু একটু কঠিন হয়ে থাকে, অনেকে হচ্ছে প্যারা লাগে। সো আমি তারপর প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছি, তুমি এটুকু প্র্যাকটিস করো। সংকরায়ন থেকে বেশি করে প্রশ্ন আসবে, যে হচ্ছে সংকরায়ন কি সংকরায়ন হবে, বা হচ্ছে
এখানে ব্যতিক্রম কি ঘটেছে বা তোমাকে জিজ্ঞেস করবে এখানে মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব ব্যাখ্যা করো, এটা আকৃতিক এরকম হওয়ার কথা ছিল, এরকম কেন হইলো, ইত্যাদি। সো এখান থেকে তুমি প্রশ্ন প্র্যাকটিস করো। দেখো এই দেখো যে অবস্থান ধাতু নয় কেন, তারপর হচ্ছে বলেছে এই আয়নদের মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক, চুম্বক ধর্মের কথা বলেছিলাম। সো ঢাকা বোর্ডে এসে প্রশ্ন প্র্যাকটিস করো। সেম একইভাবে প্র্যাকটিস করো আমাদের সিলেট বোর্ডে এসে প্রশ্নটা কী কারণে, কারণ এখানে রয়েছে আমাদের রঙিন যৌগ গঠন করার কৌশল, একটা গঠন করলে আরেকটা গঠন করে না কেন, জটিল যৌগের গঠন ব্যাখ্যা করো। এই যে জটিল রঙিন দুইটাই চলে আসছে, আমি সেই টাইপটা ফার্স্টে রেখেছি। এরপরে তুমি দেখবা কি আসছে তোমার, যে দেখো রঙিন হবে কিনা এটাও এসেছে। আর এখানে আমাদের সংকরায়নের প্রশ্নটাও দেখো মিক্স হয়ে আসছে, এখানে ফিক্স না, কিন্তু এটা কিন্তু ফিক্স না, মিশ্রিত হয়ে আসবে, মিক্স হবে এখানে। হ্যাঁ, তুমি দেখবা যে এই প্রশ্নগুলো আসবে, কিন্তু পরীক্ষায় কীভাবে আসবে, একটু মিক্স হয়ে আসবে এই প্রশ্নগুলো আসবে, তবে একটু কী হবে, মিক্স হবে কিন্তু ওটা, হ্যাঁ মিক্স হবে। সো একটু মিক্স হয় এখান থেকে। সো এই বোর্ডের প্রশ্নগুলোর কথা আমরা বুঝলাম, এই পর্যন্ত বুঝলাম। এরপরে তুমি খেয়াল করো আমাদের বরিশাল বোর্ড 17 রয়েছে, রঙিনের প্রশ্ন জিজ্ঞেস করেছে এবং এত এর গঠন মানে জটিল আর রঙিন মিলে আসছে, জটিল আর রঙিন মিলে আসলো। এরপরে কি আসতে ওই আয়নীকরণ শক্তির কথা বলেছিলাম, বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রনার শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলা এবং অক্সাইড। এই অক্সাইড কিন্তু পরীক্ষা পাওয়া। সো প্রশ্ন এখান থেকে কঠিন হলে অক্সাইড টক্সাইডের ধর্ম দিয়ে দিবে, এগুলো মুখস্থ হয়, বিক্রিয়া লিখতে হয়। সো অনেকের প্যারা হয়। সো বলেছে ভৌত অবস্থা ভিন্ন কেন, এই যে এইটা যে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন বারবার আসে যে H2O তরল কিন্তু H2S গ্যাসীয় কেন। সো তোমাকে জিজ্ঞেস করবে যে এদের ভৌত অবস্থা ভিন্ন কেন, কারণ একটা হাইড্রোজেন বন্ধন আছে, একটা হাইড্রোজেন বন্ধন নাই। তার মানে এখানে হাইড্রোজেন বন্ধন দিয়ে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, হাইড্রোজেন বন্ড ভেরি ইম্পর্টেন্ট, হাইড্রোজেন বন্ড ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো খেয়াল রেখো। সো এই জন্য আমরা এই প্রশ্ন প্র্যাকটিস করবো রাজশাহী 15। তারপরে আমরা আরেকটা প্রশ্ন প্র্যাকটিস করবো, এখানকার বোর্ডটা দেখা যাচ্ছে না, চিত্রটা একটু মিলিয়ে নিতে পারো। আর তারপরে হচ্ছে রাজশাহী বোর্ড 23 আমাদের রয়েছে, এখানে সংকরায়ন সেম একইভাবে এই যে এই টাইপের প্রশ্ন আসে যে এটা আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু এটা আর্দ্র বিশ্লেষিত হয় না কেন, হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হওয়ার প্রশ্ন কারো না কারো বোর্ডে কিন্তু একটা থাকবে। সো মেক শিওর যে তুমি এটা পড়ছো। আয়নীকরণ বিভাগের কথা আগেই বলেছিলাম, এই যে এবং রয়েছে বিশেষ করে ফাজান। হ্যাঁ, যে তোমাকে জিজ্ঞেস করে ফাজান, জিজ্ঞেস করে ফাজানের নীতি, ফাজানের নীতি টপিক অনেক। সো কোন জায়গা থেকে আসলে দিয়ে দিবে তুমি খেয়াল করতে পারবো না। সো ফাজানের নীতি পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। এই যে ভৌত অবস্থার কথা আগেই বলেছি, সো এখানকার ঢাকা বোর্ডে 21 প্র্যাকটিস করবো, কুমিল্লা বোর্ডে 21 প্র্যাকটিস করবো। সংকরায়ন থেকে পড়ে এসেছে, সংকরায়ন থেকে বন্ধন কোণ পড়ে এসেছে। সো সংকরায়ন মেক শিওর যদি তুমি সংকরায়ন করে যাচ্ছ। বরিশাল বোর্ডে 21 করবা, এখান থেকে সিলেট বোর্ড 19 করবা, দিনাজপুর বোর্ড 16 করবা, এবং একইভাবে এই প্রশ্নটা এখান থেকে করবা এবং এখানেও এটা করবা। দেখো বোর্ডের নামগুলো লেখা নেই, সেগুলো একটু করে যাবে এখান থেকে। গ্রাফ দিয়ে থাকবে, এরকম গ্রাফ দিয়ে থাকবে। সো গ্রাফ দিয়ে থাকলে তুমি ভয় পাওয়ার কিছু কারণ নেই, ধর্ম ভিন্ন কিছু ধর্ম ব্যাখ্যা করতে বলেছে। সো আশা করি বুঝতে পেরেছ আমাদের এখান থেকে কীভাবে জিনিসগুলো আসলে আসতে পারে। সো এই জিনিসগুলো মিনিমাম এখানে যে প্রশ্নগুলো দেখালাম, সো মিনিমাম তুমি এখান থেকে ভালো মতো প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে, সো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো মতো প্র্যাকটিস করো। আর আমাদের সাথে অ্যাডমিশন ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিয়ে রাখো। হ্যাঁ, তুমি হচ্ছে এখন মেসেজ দিয়ে রাখো যেন পরবর্তীতে তুমি যে স্পেশাল যে 3299 টাকার অফারটি আছে সেই অফারটি তুমি যেন পাও। সো অফারটি পাওয়ার জন্য তুমি আগে থেকে একটি মেসেজ দিয়ে রাখো যে ভাই আমি যুক্ত হবো কিছুদিনের মধ্যে, কিন্তু মেসেজটা দিয়ে রাখো, তাহলে কিন্তু সেই অফারটি পাবে। সো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো কেমিস্ট্রি নিয়ে আর কোন বিষয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা অবশ্যই সবাই লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। আমরা কিন্তু 200K এর পাশাপাশি সাবস্ক্রাইবারের একদম কাছাকাছি আসি। সো ইনশাল্লাহ খুব দ্রুত আমরা পৌঁছে যাবো তোমাদের সহায়তায়। সো ভালো থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।